আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমরা আগের দিনই এটা নিয়ে কথা বলেছিলাম ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীতটা কবে প্রথম তিনি রচনা করেছিলেন, কোন গান থেকে এই জাতীয় সঙ্গীতটাকে নেওয়া হয়েছে, কবে প্রথম এটাকে গাওয়া হয়েছিল এবং কেন ভারতের পূর্বে যে জাতীয় সঙ্গীতটা ছিল, আগের যে জাতীয় সঙ্গীতটা ছিল সেটাকে বদল করে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত করা হয়। এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তবে একটাই রিকোয়েস্ট, যদি জ্ঞানচন্দ্র চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটাকে অন করে নাও সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। 1911 সালের 11 ডিসেম্বর নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান রচনা করেছিলেন ভারত ও ভাগ্য বিধাতা। 5টা স্তবকে ভাগ করে 5 ভার্সের মধ্যে ভেঙে দিয়ে সেই গানটাকে রচনা করা হয় এবং তার মধ্যে থেকে প্রথম স্তবক বা ফার্স্ট ভার্সটাকে আমরা ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নিই, তুলে নিই। জাতীয় সঙ্গীত সবাই শুনেছো, আশা করি নির্ভুলভাবে সেটাকে গাইতেও পারো। সবাই জানো যে ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে বিভাজনের মধ্যে একাত্মতা এই ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি এই ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম ভার্স তো আমরা সবাই জানি, যেহেতু জাতীয় সঙ্গীত সবাই শুনেছি তাই ফার্স্ট ভার্সটা আমরা সবাই জানি, কিন্তু এই গানটার বাদবাকি যে অংশটা সেটা নিয়ে আমরা এবার একটু চর্চা করব। শোনো। এই যে দ্বিতীয় অংশটা, এটাকে আজকে বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাই না, কারণ আমরা শুধুমাত্র প্রথম স্তবকটুকুই জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছি, তুলে নিয়েছি। কিন্তু এই দ্বিতীয় স্তবক বা সেকেন্ড ভার্সের মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটা লিবারেল মেসেজ দিয়েছেন। পূর্ব থেকে পশ্চিম অবধি হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলিম, পার্সি, জৈন, খ্রিস্টান যারা এখানে রয়েছি তারা সবাই একে অপরের সঙ্গে পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ। সেকেন্ড ভার্সের শেষে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মানে ইউ হু ব্রিং ইন ইউনিটি অফ দ্য পিপল, একটা দেশ যেখানে সবাই একসঙ্গে থাকে। মাদার ইন্ডিয়া হু ইউনাইটস অল দ্য পিপল। আশ্চর্যের ব্যাপার যে দিনটায় রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা রচনা করেন, লেখেন, ঠিক তার পরের দিন ইংরেজদের তরফে বঙ্গভঙ্গকে রদ করে দেওয়া হয়। বঙ্গভঙ্গ বা দ্য ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল 1905, কেউ দেখে না থাকলে এই ভিডিওটা দেখতে পারো, সমস্ত ইনফরমেশন সেখানে পেয়ে যাবে। রিপাবলিক অফ ইন্ডিয়া, গণতন্ত্রী ভারত। গণতন্ত্র এই শব্দটার যদি আমরা এটিমোলজি দেখি, ব্যুৎপত্তিগত অর্থ দেখি, তাহলে আমরা দেখব যে গণ অর্থাৎ পাবলিক, রিপাবলিকান আইডিয়া অফ ইকুয়ালিটি, এই ধারণার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও ভাগ্য বিধাতা গানটা রচনা করেছিলেন। তার লেখা আরও একটা গান বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই ভিডিওটা দেখতে পারো দেখে না থাকলে। শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, শ্রীলঙ্কার যে ন্যাশনাল অ্যানথেম, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই রবীন্দ্রসঙ্গীত চর্চা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। রবীন্দ্রনাথ নিজে না লিখলেও তার সঙ্গীত চর্চা থেকেই অনুপ্রাণিত হয়ে গানটা লেখা। তো এই যে মহাকবি, যিনি 3টে দেশকে 3টে জাতীয় সঙ্গীত প্রদান করেছেন, তাকে আমরা কোনোভাবেই দেশ, ধর্ম বা জাতির সীমানায় বেঁধে রাখতে পারবো না। ভারত ও ভাগ্যবিধাতা গানটাও তার ছত্রে ছত্রে দেশ, জাতি বা ধর্মের যে বিভাজন সেটাকে ঝেড়ে ফেলেছে এবং সেই কারণেই আমরা এখান থেকেই আমাদের জাতীয় সঙ্গীতটাকে তুলে নিয়েছি, বেছে নিয়েছি। এই গানটার প্রথম স্তবক থেকে আমরা জাতীয় সঙ্গীতকে তুলে নিয়েছি এবং সেই কারণেই সবাই এটাকে পছন্দও করেছে। প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত ছিল বন্দে মাতরম। হ্যাঁ, জনগণ মন ভারতের প্রথম জাতীয় সঙ্গীত ছিল না, প্রথম জাতীয় সঙ্গীত ছিল বন্দে মাতরম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা একটা উপন্যাসের একটা গান, সেটা ছিল ভারতের প্রথম জাতীয় সঙ্গীত। কিন্তু কেন সেটাকে বদল করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত করা হলো? কেন?
1937 সাল তখন। সেই সময়টায় নেতাজিও জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং নেতাজির পাশাপাশি জাতীয় কংগ্রেসও রাষ্ট্রগান বা ন্যাশনাল অ্যান্থিম বা জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরমকেই গাইছে। এই সময়টায় কংগ্রেসের কিছু সদস্যের মতামত ছিল যে বন্দে মাতরমকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে কিছু মানুষের বক্তব্য ছিল যে না, যেহেতু বন্দে মাতরম একটা হিন্দু রিলিজিয়াস সং, সে কারণে কোনো ন্যাশনালিস্ট গ্যাদারিংয়ে এই গানটা ঠিক খাপ খাচ্ছে না। এই সমস্যায় জর্জরিত নেতাজি একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে পত্র লেখেন, চিঠি মারফত সমস্ত ব্যাপারটা জানান এবং তার পরামর্শ জানতে চান। আশ্চর্যের বিষয় যে রবীন্দ্রনাথও তিনি বলেছিলেন যে যেহেতু বন্দে মাতরম গানটার প্রথমটাই ধর্মের কোনো উল্লেখ নেই, তাই গানটা গাওয়া যেতে পারে। কিন্তু এটাও সত্যি কথা, কোনো ন্যাশনালিস্ট গ্যাদারিংয়ে গানটাকে ঠিক খাপ খাওয়ানো যায় না। এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছিল, পরামর্শের বিরোধিতা হয়েছিল কংগ্রেসের ভেতরে, কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও নেতাজি সহ জাতীয় কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরের এই পরামর্শকেই মেনে নেন। আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। বাকি অংশটুকু আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যেন সেটাকে আপলোড করে দেওয়া যায় কাজ শেষ করে। যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা জানো যে ইদানিং আমি ভিডিওতে খুব ইররেগুলার হয়ে পড়েছি। তাও আমি কথা দিয়েছিলাম যে একটা মাসে একটা ভিডিও আমি দেব, কিন্তু সেখানেও প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছ যে মার্চে ভিডিও আপলোড করেছিলাম, মেতে ভিডিও আপলোড হচ্ছে, মাঝে পুরোপুরি একটা মাসের গ্যাপ। আমি জানি না কতটা রেগুলারিটি মেনটেন করতে পারছি বা কি হচ্ছে না হচ্ছে। কিছু সমস্যার জন্য আমি রেগুলার থাকতে পারছি না। যেখানে আগে সপ্তাহে একটা ভিডিও আসতো, সেখানে মাসেও এখন একটা ভিডিও আমি দিতে পারছি না। বাট চেষ্টা সেটাই থাকবে যেন মাসে একটা সলিড ভিডিও আমি দিতে পারি, একটা মাসে অন্ততপক্ষে একটা ভিডিও যেন আসে, সলিড ভিডিও যেন আসে। এবং এটাও চেষ্টা থাকবে যেন আগের রেগুলারিটিতে আমি ফিরে যেতে পারি, সপ্তাহে একটা ভিডিও যেন আমি অবশ্যই দিতে পারি, সেই চেষ্টাই থাকবে। সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, পুরো ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সব জায়গায় ভিডিওটা শেয়ার করে নাও। কমেন্টে তোমাদের মতামত জানাও, তোমাদের টপিক কিছু থেকে থাকলে সেটা সাজেস্ট করো কমেন্ট বক্সে, কী নিয়ে ভিডিও করা যেতে পারে। জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, এবং নোটিফিকেশন বেলটা অন করে নাও আপডেটেড থাকার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ফলো করে নাও। আর হ্যাঁ, শর্টস চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানেও আমাকে সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো। ধন্যবাদ।